শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সেটআপের প্রবলেমের জন্য একটু দেরি হলো। ওকে, এখন কি সব ক্লিয়ার? ফারহানা পারভিন থেকে এসছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত সরকার, তন্ময়, জুবাইর রহমান, হৃদয় হাসান, সুদীপ্ত সরকার, আচ্ছা, আল শাহরিয়ার ইসলাম, রিশাদ বিন সুলতান, তাসনিম, রিবা, মেহরুন, অনেকে চলে এসছে ক্লাস। অবশ্য কেমন আছেন ভাইয়া? ফারহানা পারভিন, ওকে, ভালো আছি ভাইয়া। ওকে, শুরু করছি আমরা। সবাই সব ক্লিয়ার তো না? মোস্তাক, এমনি তো বাঁকা টাকা নাই নাকি? ঠিক আছে। আচ্ছা, বোর্ড কি বাঁকা লাগছে তোমাদের? একটু বলো তো ভাইয়া, বোর্ড কি বাঁকা মনে হচ্ছে? অল ক্লিয়ার। আদিবা ইবনাথ, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল উদ্দিন। ওকে, শুরু করছি আমরা। অলরেডি আমাদের ক্লাসে 200 স্টুডেন্ট চলে এসছে। আমরা এখন শুরু করতে পারি। কিন্তু স্টুডেন্ট 200 আসার কথা না ভাই, আরও আসার কথা। সেকেন্ডে 216 দেখতে পাচ্ছি। 2 ডিগ্রি বাঁকা। আচ্ছা, 2 ডিগ্রি বাঁকা হলে সমস্যা নাই। ওকে, এমনি লেখা টেখা তো বোঝা যায় না। মুস্তাক, দেখো তো ভাই, তাই না? খুব বাঁকা টাকা কি কিছু মনে হচ্ছে? ওকে, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ মুস্তাক। ওকে, আমরা শুরু করছি ক্লাসটা। তো শুরুর আগে তোমরা গতদিন অনেকেই বলেছো যে ভাইয়া অ্যান্টি মার্কোনিভটা আরেকটু দেখান, বিশেষ করে নিচে শেষ ধাপটায় তোমাদের অনেকের প্রবলেম হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি তোমাদের, একটু ভালো করে খেয়াল করো। এক জিনিস বারবার দেখলে কোনো সমস্যা নাই, কিন্তু একবার দেখেও যদি কোনো লাভ তোমার না হয়, তুমি যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু কোনো লাভ নেই ভাইয়া। তাহলে আমরা অ্যান্টি মার্কোনিভ আরেকবার দেখছি। ওকে, তো আমরা বলেছি যে অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় শুধুমাত্র HBr অংশগ্রহণ করে। উজ্জ্বল ভাই একটু মোটা করে নেয় বোধ হয়, তাই না? সাথে নেই, হয়নি। তো অ্যান্টি মার্কোনিভের ক্রিয়ায় শুধুমাত্র HBr অংশগ্রহণ করে, আর কেউ না, তাই না? তো আমরা কি দেখেছিলাম? পারঅক্সাইডটা প্রথমে কি করেছিল ভাইয়া বলো তো? এই যে এই পারঅক্সাইডটা প্রথমে ভেঙে গিয়ে ফ্রি রেডিক্যাল তৈরি করে, তাই না? যার যার ইলেকট্রন শেষে নিয়ে আলাদা হয়ে যায়। ওকে, এই যে প্রথমে আমাদের হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হলো, হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল। ওকে, এইটা হলো আমাদের হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এইটা কি করে ভাইয়া দেখো তো একটু, আমি তোমাদের একাধিক কালারে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এইবার ওই হাইড্রক্সিল ফ্রি রেডিক্যালটা কি করে জানো? HBr কে আক্রমণ করে। এই যে HBr কে আক্রমণ করে। এই যে তোমরা বলেছো আমাকে অনেকে যে ভাই আর একটা OH ফ্রি রেডিক্যাল কি করলো, এরা পরবর্তীতে আবার একইভাবে এই ক্রিয়াগুলোতে অংশ নেয়, কারণ দুটাই হাইড্রক্সিল ভাই, কি ঠিক আছে? এই যে ভাই দেখো, তাহলে এখানে কি ঘটে? এই যে ভাই এই OH-টা, এই যে এই একটা ফ্রি রেডিক্যাল, আর এই H-টা তার একটা ইলেকট্রন মিলে এখানে তৈরি করে পানি, ঠিক আছে? আর এই যে ব্রোমিন তখন তার ইলেকট্রনটা নিয়ে গিয়ে এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এইবার ওই ব্রোমিন ফ্রি রেডিক্যালটাই মেনলি আক্রমণ করে, ওই ব্রোমিন ফ্রি রেডিক্যালটাই মেনলি আক্রমণ করে। কাকে আক্রমণ করে ভাই? ওই যে CH3 CH2। আমি আর দুইটা দেখাচ্ছি না ভাই, বুঝছো? যেটা প্রধান সেটাই দেখাচ্ছি। তাহলে অবশ্যই যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে আক্রমণ করবে আমার এই ব্রোমিন ফ্রি রেডিক্যালটা। এই যে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে সাথে বন্ড তৈরি করে, আর এই ইলেকট্রনের কাছে ফিরে চলে আসলো। আসলে কি তৈরি করবে? এখানে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, CH2Br, আর এখানে তৈরি হয়ে গেল 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ওকে, এইবার ওই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল ফাইনালে কি করবে? আমার যে পর্যাপ্ত পরিমাণ HBr ব্যবহার করা আছে ভাইয়া, আমার যে পর্যাপ্ত পরিমাণ HBr ব্যবহার করা আছে, এই যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা, সে কি করবে? এই যেখানে পর্যাপ্ত পরিমাণ তো আসলে HBr আছে, আমাদের মূল আক্রমণকারী বিকারক, ওই HBr থেকে একটা H এর সাথে চলে আসবে, একটা H, এই যে এই ইলেকট্রনটা এই যে এর সাথে
চলে এসে এখানে বন্ধন তৈরি করবে, আর আবার এখানে এই যে CH3 CH2 CH2 Br, আর এই ইলেকট্রন ব্রোমিনের কাছে গিয়ে ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এই ফ্রি রেডিক্যালটা আবার আক্রমণ করবে প্রোপিনকে, এইভাবে বিক্রিয়াটা পর্যায়ক্রমে চলতেই থাকবে। এই হলো আমাদের মেইনলি অ্যান্টি মার্কোনিভ যে ক্রিয়াটা আছে সেটার ক্রিয়া কৌশল। ওকে, এইভাবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমেই আমাদের বিক্রিয়াটা আসলে হয়। তোমাদের গতদিন আমি এখান থেকে একটা এমসিকিউ দেখিয়েছিলাম, তোমরা আমাকে এখন বলো এখন ক্লিয়ার কিনা ভাই, বলো আমাকে। একটা গেল তো, শুভ দেখছো, থ্যাংক ইউ। আসিফ ইকবাল, ওকে ওকে, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা সবাই লিখছেন ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা তো তাহলে চেইন রিয়াকশন, হ্যাঁ ফ্রি রেডিক্যাল রিয়াকশনগুলো তো ভাই চেইন রিয়াকশনই হয়, তোমরা তো ফ্রি রেডিক্যালের কৌশল জানো এটা। আচ্ছা শুভ ভাই সেই লাগছে কেন ভাই, ক্লিয়ার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। তাহলে আজকে আমরা শুরু করব আমাদের অর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেখান থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন হয়, মাঝে মধ্যে 2-1 বছর বাদ যেতে পারে। আর ঢাকা ভার্সিটির প্রশ্ন যদি অ্যানালাইসিস করো তোমরা, তাহলে কেন যেন মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটি মনে হয় এই রিয়াকশনটার সাথে একটা কন্ট্যাক্ট করেছে, মানে প্রত্যেক বছর তাদেরকে দিতেই হবে রিয়াকশনটা। আজকে আমরা রিয়াকশনটা করব, যদি এই যে যেমন তোমাদের প্রবলেম থাকছে তোমরা বলছো, আমি পরের ক্লাসে এসে সেগুলো সলভ দিচ্ছি, আমরা সলভ করব, সমস্যা নাই, কিন্তু একদম জানলা দরজা সব বন্ধ করে শুধু খাতা কলম নিয়ে বসে যাও, আর কিছু লাগবে না। আমি যা বলবো সেটা মাথায় নিবা আর খাতায় লিখবা, তাহলেই হয়ে যাবে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে তোমার এই বিক্রিয়াটা লাগবে না, এবং সেটা হলো ওজোনালাইসিস বিক্রিয়া। ওজোনালাইসিস বিক্রিয়া অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়া বলতে আমরা আসলে কি বুঝি, কোন একটা অসম্পৃক্ত যৌগের সাথে, সেটা অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক না কেন ভাই, কোন একটা অসম্পৃক্ত যৌগের সঙ্গে ওজন সংযোজন করাকেই বলি আমরা ওজোনালাইসিস বিক্রিয়া। আমার কথা বোঝা গেছে? কোন একটা অসম্পৃক্ত যৌগের সাথে ওজন সংযোজন করাকেই বলা হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়া। অর্থাৎ এখন আমরা অ্যালকিনের সাথে ওজন সংযোজন করব। ওকে, এখন আমরা অ্যালকিনের সাথে ওজন সংযোজন করব। ও আচ্ছা আচ্ছা, অনেকে রিয়াকশনগুলো তুলছে তাই না? ওকে ভাই, তোমরা অনেকে রিয়াকশনগুলো তুলছো, তোলো, অসুবিধা নাই। আচ্ছা কি লিখছে ভাই? শ্রীয়াদ কুমার রায়, ভাইয়া আপনার হেয়ার স্টাইলটা মিস করছি। আসলে ভাই হেয়ারের কোনো স্টাইল নাই ভাই, এটা হেয়ার এমনি এমনি স্টাইল হয়ে গেছে। লকডাউনের আগে আমার চুল কাটানো হয়েছে, এরপর আসলে এই যে করোনা ভাইরাসের ভয়ে আমি আসলে সেলুনে যাই নাই, ফলে চুলের এই ক্যাটাগরি আর কয়েকদিন পর হয়তো দেখবা যে পশু পাখির মতো লাগবে দেখতে। আচ্ছা, ভিডিও কোয়ালিটি আরো বাড়ালে ভার কত বাড়াও ভাই ভিডিও কোয়ালিটি? হ্যাঁ, এতে কি বোঝা যাচ্ছে না? একটু ক্লাসে মনোযোগী হবা এগুলো জিনিসের তুলনায়। আচ্ছা আচ্ছা, এখানে লিখছো শানিন লিখছো ভাই, একটু সাইডে দিলে ভালো হয়। আচ্ছা থ্যাংক ইউ। শুধু তো সরকার তুমি একটু সাইডে দাঁড়ান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। 360 ডিগ্রি বা চলে আছে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া একটু সাইডে, আচ্ছা থ্যাংক ইউ। শোনো, তোমরা না দেখবে যে তোমাদের মনের কথা যদি কেউ একজন লিখে দেয়, তাহলে তোমরা আর না লিখলেও চলবে ভাইয়া, বুঝছো? মেকানিজম এক্সামের জন্য পড়তে হবে। হ্যাঁ ভাইয়া, মেকানিজম শোনো, এখানে যারা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, যদি যে স্টুডেন্টগুলো এখানে তোমাদের ক্লাস দেখছে, তারা কিন্তু জানে যে তারাও কিন্তু জিনিসগুলো দেখছে, তারা পরীক্ষার্থী, তারা জানে যে কোন জিনিসগুলো তাদের লাগবে না। যে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য অন্তত ভাই তোমাদের যে মেকানিজমগুলো লাগবে না, সেগুলো আমি তোমাদের দেখাবো না। এমনিতেই ইন্টারমিডিয়েটে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি সিলেবাস অনেক বড়, তারপর আবার অপ্রয়োজনীয় আমি দেখাবো কখনোই না। যেগুলো তোমাদের লাগবে সেগুলো আমি দেখাবো। আর কয়েকদিন যা ক্লাস করো, আমি তোমাদের সিকিউ কোশ্চেনগুলো দেখাবো, তখন বুঝতে পারবা এগুলো লাগে কি লাগে না। তখন গিয়ে দেখা যাচ্ছে যে বিক্রিয়াগুলো লাগতো, কিন্তু তোমার এগুলো পড়া হয়ে ওঠেনি, তখন কেমন লাগবে বলো তো? এগুলো লাগবে কিন্তু। আচ্ছা, তুহিন চুল রাখাও একটা। আচ্ছা ভাই, আটকে যাইতো না ভাই, আটকায় না, এটা তোমার নেটওয়ার্কটা দেখো। হ্যাঁ
আচ্ছা নীলকা 75 সাকিব প্লাস জুয়েল ভাই। ও আচ্ছা ভাই, হ্যাঁ আমি এই যে তোমাদের শুভ ভাইয়ের একটা ম্যাচ ছিল, তো সেখানে জার্সি পরে খেলেছিলাম এই 75 নাম্বার নিয়ে, সাকিবের নাম্বারটা নিয়ে আর কি। ভাইয়া মাঝে মাঝে ঝাপসা হচ্ছে, সেটা তো হচ্ছে না ভাইয়া, এই যে সবাই ক্লিয়ার বলছে। একটু দেখো ভাই, তোমাদের নেটওয়ার্ক হয়তো প্রবলেম থাকতে পারে। আচ্ছা এস এম অন্তর, ড্রেসটা পরে আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা রেড কালার ইউজ করে না, বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, রেড কালার ইউজ করবো না ভাইয়া। আচ্ছা ওকে, শুরু করছি আমরা তাহলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটা, সেটা হলো অ্যালকিনের বিক্রিয়া। সেইটা এখন আমরা শুরু করতে যাচ্ছি। অ্যালকিনের বিক্রিয়াতে করছি কয়েকদিন ধরে আমরা এখন করব অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া। ডট পরিমাণ কোনো প্রবলেম যদি তোমার থাকে, তুমি যদি বুঝতে না পারো, সঙ্গে সঙ্গে বলবা বুঝি না। তবে আমি আবারও বলছি, ফুল কনসেন্ট্রেশন নিয়ে দরজা জানালা সব অফ করে একদম খাতা নিয়ে বসে যাও। ফুল কনসেন্ট্রেশন যেন এখন শুধু জুয়েল ভাইয়ের দিকে থাকে, ওকে? তাহলেই বুঝতে পারবা। ও আচ্ছা, বিক্রিয়াগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখেন ভাই, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুরু করছি। মনে রাখবা তাহলে আমরা কি বিক্রিয়া শুরু করছি এখন? আমরা শুরু করছি অ্যালকিনের ওজোনালাইসিস। অর্থাৎ অ্যালকিনের সাথে ওজন সংযোজন বিক্রিয়া, ওকে? অ্যালকিনের যদি তোমাদের ক নাম্বার প্রশ্নে কখনো দেয়, ক নাম্বারে ওজোনালাইসিস বিক্রিয়া বলতে তোমরা কি বোঝো? আচ্ছা কথা বলি বা, আজকে শুধু আমরা বিক্রিয়াগুলি দেখব, তোমরা রুমে গিয়ে একটু স্টাডি করবা বিক্রিয়াগুলো। আগামী ক্লাসের শুরুতেই কিন্তু আগে তোমাদের কনসেপ্ট বুকে এই ওজনের বিক্রিয়া থেকে যে কত এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো আমরা আগে সলভ করব সামনে ক্লাসে, তারপর নতুন রিয়াকশন শুরু করব, ওকে? আজকে আমরা কোনো এমসিকিউ রিয়াকশন দেখব না, তোমরা আগে ওজনের বিক্রিয়ার রুমে গিয়ে পড়বা, তারপর সামনে ক্লাসে আমরা এই এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া, ঠিক আছে? অ্যালকিনের ওজোনালাইসিস বিক্রিয়া। তো মাথায় রেখো ভাই, এই যে কোনো অ্যালকিনের সাথে যদি আমরা ওজন সংযোজন করি, এখানে অবশ্য একটা নিষ্ক্রিয় দ্রাবক আমরা ওই একই কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি। এইটা ব্যবহার করার কারণ হচ্ছে, কোন একটা অ্যালকিনের সাথে, অ্যালকিন বলে কোনো কথা নাই, অসম্পৃক্ত যৌগের সাথে, সেটা অ্যালকিনও হতে পারে অথবা অ্যালকাইনও হতে পারে, তার সাথে ওজন সংযোজন, সরাসরি ওজন সংযোজন করলে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটা রোধ করার জন্য আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে থাকি ভাই। এটা আর তেমন কোনো কাজ নাই আসলে। তো কোনো অ্যালকিনের সাথে যদি আমরা ওজন সংযোজন করি, তাহলে মাথায় রাখবা এখানে তৈরি হবে আমার কার্বনিল যৌগ, ওকে? কোন একটা অ্যালকিনের সাথে ওজন সংযোজন করলে কার্বনিল যৌগ তৈরি হবে। কয় অণু? মাথায় রাখবা 2 অণু। 2 অণু। কোন অ্যালকিনের সাথে ওজন যদি আমরা সংযোজন করি, আমরা কার্বন টেট্রাক্লোরাইডটা কেন ব্যবহার করি বললাম ভাইয়া, বলো তো? যে অ্যালকিনের সাথে সরাসরি ওজন যুক্ত করলে বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণটা রোধ করার জন্য আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে থাকি। তাহলে অ্যালকিনের সাথে যদি আমরা ওজন সংযোজন করি, তাহলে 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হবে, ঠিক আছে? 2 অণু কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ মানে বুঝতে পারছো কি? অ্যালডিহাইড কিটোন, মানে 2 অণুই অ্যালডিহাইড হতে পারে, 2 অণুই কিটোন হতে পারে, আবার 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটোন হতে পারে, আবার 2 অণু একই অ্যালডিহাইড হতে পারে, একই কিটোন হতে পারে। বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। আপাতত শুরু করেছি আমরা যে কোনো অ্যালকিনের সাথে ওজন সংযোজন যদি করি আমরা, তাহলে কার্বনিল যৌগ তৈরি হবে। এইটুকু ক্লিয়ার? না আটকায় যায়নি তো, সবাই বলছে, ঠিক আছে? একজন লিখছে এখানে ঝাপসা। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আছে ভাই। তোমাদের দেখো, তোমাদেরও অনেক সময় নেটের সমস্যা থাকে আর কি।
তাহলে কি দেখলাম আমরা, যে কোনো অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হয়। আচ্ছা লুৎপোর আমার নাদিব, এখন মার্কনিপ থেকে আর জিজ্ঞেস করা যাবে না ভাই, এখন অন্য ক্লাস শুরু হয়ে গেছে, ওইদিকে আর মাথা ঘামানো যাবে না ভাই, এখন ওজন নিয়ে ভাবো, ওটা পরে জিজ্ঞেস করো তুমি। হ্যাঁ ওকে, মানে আমাদের যে টপিকটা ভাই চলবে বুঝছো, তখন তোমার সেই টপিক থেকে জিজ্ঞেস করবা। আমি তো তোমাদের সব দিই না তা না, এখন যদি আবার মার্কনিপের দিকে মাথা নিয়ে যাই আমরা, তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে আসলে। ওকে, তা আমার যখন মার্কনিপ চলছিল, আমি তো অনেকক্ষণ ধরে তোমাদের কমেন্ট দেখছিলাম, তখন তো কেউ জিজ্ঞেস করলাম না। তাহলে দেখো ভাই, যে কোনো অ্যালকিনের সাথে ওজন সংযোজন করলে আমরা বললাম 2 অণু কার্বনিল যৌগ হবে। সেই 2 অণু অ্যালডিহাইড হতে পারে, 2 অণু কিটিন হতে পারে, আবার 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটিন হতে পারে। ওকে, তাহলে আমরা বিক্রিয়াটা এখন শুরু করছি। কিভাবে অ্যালকিনের বিক্রিয়াটা হয় একটু দেখো তোমরা। আমরা যে কোনো একটা অ্যালকেন প্রথমে নিয়ে নিই, অ্যালকিন আমরা প্রথমে নিয়ে নিই, সেইটা ধরো CH3 CH ডাবল বন্ড CH CH2 CH3, আমরা এই অ্যালকেনটা নিয়ে নিলাম পেন্টিন 2। আমি অবশ্য তখন প্রথম স্টুডেন্টদের শিখাই অ্যালকিনের ওজনের বিক্রিয়ায় বরাবরই কিন্তু আমি পেন্টিন 2 নিয়েই বিক্রিয়াটা বুঝাই, এতে স্টুডেন্টদের বুঝতে একটু সুবিধা হয়। কি সুবিধা সেইটা বিক্রিয়াটা পুরো বোঝার পরেই বুঝতে পারবা যে কি সুবিধা। আমরা পেন্টিন নিলাম, এর সাথে ওজন যুক্ত করব, ঠিক আছে। ওজন আমরা বলেছি কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করি। কেন কার্বন টেট্রাক্লোরাইডটা ব্যবহার করি? যে অ্যালকিনের সাথে সরাসরি ওজন সংযোজন করলে বিস্ফোরণ ঘটে, এই বিস্ফোরণটা রোধ করার জন্য আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে থাকি। কি ঠিক আছে? এইবার দেখো ভাইয়া, এই বিক্রিয়াটা কিন্তু 2 ধাপে হয়। কয় ধাপে হয় বিক্রিয়াটা বললাম আমি? বিক্রিয়াটা হয় 2 ধাপে। কিভাবে? প্রথমে একটা ওজন এর সাথে যুক্ত হয়ে একটা জুট যৌগ তৈরি করে, একটা অস্থায়ী যৌগ তৈরি করে। কি সেটা দেখো একটু। এই অস্থায়ী যৌগটা তোমরা কিভাবে লিখবা জানো? খুব সহজ বিষয়। ওই অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে, ওই জায়গাটুকু ফাঁকা রেখে আগে পিছে সাপ ব্যাং কুচা যা আছে সেটা আগে লিখে নিবা। দেখো এরকম বিষয়টা, এই যে দেখো ভাই, আমরা এই যে CH3, তারপর হচ্ছে CH, এই জায়গাটা ফাঁকা রাখলাম, তারপর লিখলাম এই যে CH CH2 CH3। এই যে দেখো, আমি বলেছি ওজন যখন যুক্ত করবা তোমরা, বিক্রিয়াটা 2 ধাপে হবে। প্রথমে একটা জুট যৌগ তৈরি হবে, এই জুট যৌগটাকে বলি আমরা ওজোনাইড। ওজোনাইড, এই জুট যৌগটাকে বলি আমরা ওজোনাইড। এটা কিভাবে তৈরি হবে বললাম আমি, যে তোমাদের কার্বন কার্বন যে ডাবল বন্ড আছে সেই জায়গাটা ফাঁকা রেখে এইদিকে যা আছে লিখে নাও। দেখো আমি এখানে ফাঁকা রেখেছি, এইদিকে কি ছিল CH3 CH, এবার কি ছিল CH CH2 CH3। ওই যে ওজনের 3টা অক্সিজেন আছে না ভাইয়া, ওই 3টা অক্সিজেনকে তোমরা এই যে এই ওজোনাইডটা একটু নিচে লিখছি, এই যে এইটার নামই হচ্ছে ওজোনাইড, এটা অস্থায়ী। ক্লিয়ার ভাই তোমরা? যে অ্যালকিনের সাথে যখন আমরা ওজন সংযোজন করব তখন এরকম অস্থায়ী একটা যৌগ তৈরি হবে, যেটাকে আমরা ওজোনাইড বলি। এই ওজোনাইড যৌগটা আমরা কিভাবে লিখবো আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলেছি, যে কার্বন কার্বন যে ডাবল বোন আছে সেই জায়গাটা ফাঁকা রেখে এদিকে যা আছে লিখে নিবা। এই যে লিখে নিয়েছি দেখো, CH3 CH, এই জায়গাতে 3টা অক্সিজেন কিভাবে যুক্ত করবো বলে দিলাম, যে এইভাবে। সব ক্ষেত্রে একই রকম, এটা হয়ে গেল। এইবার দেখো ভাই, এই যে অস্থায়ী যৌগটা তৈরি হলো, এইটাকে যদি আমরা জিঙ্কের উপস্থিত তাপ দিই, জিঙ্ক তাপ, এই যে পানি, অর্থাৎ আমরা যে সহজভাবে বলি জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করা হয়। কি বললাম ভাই আমি? জিঙ্কের উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষণ করি, আমি কি বলেছি? কয় অণু কার্বনিল যৌগ তৈরি হয়? অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় কয় অণু কার্বনিল যৌগ তৈরি হয়? অবশ্যই আমি বলেছি তোমাদের 2 অণু কার্বনিল যৌগ হয়। কেমনে সে 2 অণু হয় একটু দেখো ভাইয়া তোমরা। এই দেখো 2 অণু, এই যে এখান থেকে ভেঙে গিয়ে A1 অণু, আর এখান থেকে ভেঙে গিয়ে A1 অণু। অর্থাৎ এই যে CH3
CHO এইটাকে তৈরি হলো দেখো CH3 CHO CH3 বাবা লেখাটা বোঝা যায় কালার নীল কালার ওকে তাহলে আমি নীল কালারটা অ্যাভয়েড করি তাই না ওকে তাহলে এই যে ভাই CH3 CHO CH3 CHO প্লাস কি হলো দেখো তো ভাই একটু CH3 CH2 CHO এই যে CH3 CH2 CHO অর্থাৎ এই যে এই কোনো একটা হলো ইথানল আর একটা হলো প্রোপানল এই যে CH3 CHO CH3 CHO এই অক্সিজেন আর জিঙ্ক মিলে জিঙ্ক অক্সাইড তৈরি হয় জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল আমি তোমাদের একটু পরে ব্যাখ্যা করব জিঙ্ক ব্যবহার না করলে কি সমস্যা হতো সেটা বলতেছি দাঁড়াও তোমরা আগে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দাও আমি যে পুরো বিক্রিয়াটা লিখলাম বেশি চিন্তা করার দরকার নাই এটা হলো কি হতো সেটা হলো কি হতো ওগুলো আপাতত ভেবো না ভাই হ্যাঁ আমি যে বিক্রিয়া লিখেছি পেন্টিন 2 এর সাথে ওজনের যে বিক্রিয়াটা আমরা পূর্ণ করেছি এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো কিনা তাহলেই হলো কি হলে কি হতো ওটা তোমাকে জিজ্ঞেস করতে হবে না আমি জানি তুমি কি জিজ্ঞেস করবা আমি পড়া শেষ হলে যদি দেখো যে তোমার মনের যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর পাওনি তখন তোমরা জিজ্ঞেস করো তো কেন কি ওগুলো জিজ্ঞেস করতে হবে না শুধু এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো কিনা ভাই সেইটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও আচ্ছা মাঝের অক্সিজেনটা ভাই এই যে এই অক্সিজেনটাই তো এই জিঙ্কের সাথে যুক্ত জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেললো বুঝেছি ওকে ভাইয়া আলভিনুর বুঝেছি তাওহীদ প্রত্যয় নরমালি ক্লিয়ার আচ্ছা বুঝেছি ভাইয়া ক্লিয়ার ভাইয়া জি ভাইয়া বুঝেছি ক্লিয়ার ওকে থ্যাংক ইউ তোমরা প্রথমবারে বুঝে গেছো বিক্রিয়াটা যারা একটু কম বুঝেছো ভাবছো সবাই যেহেতু লিখছে বুঝে গেছি আমি তো ভালো বুঝি নাই কিভাবে জিজ্ঞেস করি কোনো অসুবিধা নাই আমরা আরো উদাহরণ দিব ওই অতটুকু যদি তোমার অস্পষ্ট থাকে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে একদম টেনশনের কোনো কারণ নাই আমরা দেখতে পাচ্ছি এখানে 2 অণু কার্বনিল যৌগ তৈরি হলো দুইটা আচ্ছা মিথিলা ফারজানা আরেকবার ভাইয়া আচ্ছা আরেকবার কোন আচ্ছা ভাইয়া আমরা পরের বিক্রিয়ার প্রয়োজন আবার দেখবো বুঝছো এখানে আমি যতবার বলবো ওই একই রকম প্রবলেমে তোমার হবে টেনশন নাই আমি আরো উদাহরণ দিব সেখানে যদি বুঝতে না পারো আবার বলবো আমি আবার বলবো আচ্ছা তোমরা যারা আরেকবার লিখছো ভাইয়া কোনো অসুবিধা নাই ভাইয়া আমরা নতুন উদাহরণে যাব মানে এটাতে গেলে না ওই একই ঘটনাই ঘটবে এখানে আচ্ছা আশিকুজ্জামান আশিক কমেন্ট পড়ার জন্য একটা লোক লাগলে আমাকে বলিয়েন কেন ভাই তোমার তো আসলে তুমি তো সাংবাদিক মানুষ ওই কাজটাই করো হ্যাঁ ওকে তাহলে একটা বিক্রিয়া আমরা দেখলাম তোমরা যারা বুঝতে একটু প্রবলেম একদমই টেনশন নিও না আমরা আরো উদাহরণ দিব আজকে বলেছি তো আমরা বারবার এই ধরনের বিক্রিয়া আমরা করব খাতায় শুধু লিখে রাখো তাহলে মিলাইতে পারবা তাহলে ক্লিয়ার তুমি জাস্ট একবার বলে দিই আমি যে ওজন সংযোজন করলে বিক্রিয়াটা 2 ধাপে হয় একটা হচ্ছে ওজোনাইড তৈরি হয় কিভাবে তৈরি হয় আমি বলেছি যে কার্বন কার্বন যে জায়গাতে ডাবল বন্ড থাকবে সেই জায়গাটা ফাঁকা রেখে এদিকে যা আছে লিখে নেবা এই যে লিখে নিয়েছি দেখো CH3 এই যে CH এদিকে যা আছে লিখে নেবা CH3 CH2 CH আর ওই যে ওজনের 3টা অক্সিজেন আছে সেই 3টা অক্সিজেন দেখো যুক্ত হয়ে গেছে এর সাথে একটা পুরো বাড়ির মতো আর কি একটা ঘরের মতো একটা চিত্র চলে এসেছে এভাবে অক্সিজেন 3টা যুক্ত হবে এবার জিঙ্ক দিয়ে যখন তাপ দিব আমরা পানি দিব মানে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করব তখন এই যে এই দেখো একটা যৌগ CH3 CHO CH3 CHO আরেকটা যৌগ দেখো CH3 CH2 CHO আর এই জিঙ্ক আর অক্সিজেন মিলে তৈরি হলো আমার জিঙ্ক অক্সাইড হ্যাঁ এটা ZNO জিঙ্ক অক্সাইড ZNO এটা ভাই জিঙ্ক অক্সাইড ঠিক আছে জিঙ্ক অক্সাইড আমরা আরেকটা বিক্রিয়া তাহলে দেখি এখানে একটু ওকে দেখি একটু CH3 CH ডাবল বন্ড CH CH3 এই আমরা নিলাম বিউটিন 2 আসলে ওজনের বিক্রিয়া কিন্তু একদিনে শেষ হয় না ভাই বুঝছো আরেকদিন আমরা ওজনের বিক্রিয়া করব এখন তোমরা হয়তো বলবা তাহলে কি অনেক জটিল জিনিস নাকি না অনেক মজার জিনিস কিন্তু একটা বিক্রিয়ার মধ্যে যে অনেক কিছু আছে অনেক ভাবে যে প্রশ্ন হয় সেগুলো আমরা আলোচনা করব এই যে বিউটিন 2 আমরা এর সঙ্গে ওজন সংযোজন করছি ওই যে বললাম এটা দিতেই হবে
তাহলে তোমাদের একটু আগে আমি কি টেকনিক বললাম ভাইয়া বলো তো, যে ওজোনাইডটা তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে, কার্বন কার্বন যে ডাবল বন্ডটা থাকবে ওই জায়গাটা তোমরা ফাঁকা রাখবা, রেখে আগে পিছে যা আছে সেটা লিখে নিবা, তাই তো? আমরা একটু লিখে নিই আগে পিছে। কি ছিল এখানে? CH3, আর কি ছিল ভাই এখানে? CH, এই জায়গাটা ফাঁকা রাখলাম, CH, এই যে CH, আর কি ছিল? CH3, তিনটা অক্সিজেন আছে না, এই যে তিনটা অক্সিজেন, এই যে তিনটা অক্সিজেন আমরা এখানে যুক্ত করে দিলাম। এখন তোমরা আমাকে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা, মানে বোঝাটা না ধাপে ধাপে করতে হয় তাহলে সুবিধা হবে। এই আমাদের হয়ে গেল ওজোনাইড, এটাকে বলি ওজোনাইড, মানে বিউটিন একটা ওজোনাইড যৌগ, এটা খুবই অস্থায়ী, এটা ভেঙে যায় কিভাবে? এই যে জিঙ্ক দিলাম, ডেল চিহ্ন মানে তাপ পানি, অর্থাৎ জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা আদ্য বিশ্লেষিত করি তাহলে কি হয় দেখো ভাই একটু, এই যে এই একটা দুইটা আলাদা যৌগ হয়ে গেল। কি হলো এখানে? CH3 CHO, দেখো ভাই একটু কি হয়েছে এখানে? CH3 CHO, তাই না? দেখো দিকে এই যে CH3 আর এই যে CH3 CHO প্লাস আরেকটা কি হলো দেখো তো, CH3 CHO, আর এই যে জিঙ্ক আর অক্সিজেন মিলে কি তৈরি হলো বলো তো ভাই একটু? এখানে আমার তৈরি হলো জিঙ্ক অক্সাইড। এই দেখো দুই অণু কার্বনিল যৌগ তৈরি হয়েছে, একটা ইথানল আর একটা ইথানল। বলেছি না অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় সব সময় দুই অণু কার্বনিল যৌগ তৈরি হবে। এই যে দুই অণু কার্বনিল যৌগ তৈরি হলো, ইথানল আর এক অণু ইথানল। তোমরা আমাকে একটু প্লিজ যারা বলছিলা আরেকবার বুঝান ভাইয়া, তারা বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা বলো ভাই। যতবার বুঝবা না তুমি ততবার আমাকে বলবা। আমি কিন্তু প্রায় কথাটা তোমাদের বলি যে তুমি বুঝো না এইটা কিন্তু তোমার দোষের না, তুমি পড়ো না এইটা তোমার দোষের। সুতরাং যতবার বুঝবা না ততবার তোমরা আমাকে বলবা, কারণ এই বিক্রিয়া স্কিপ করার কোনো ওয়ে নাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। তাহলে আমরা বিউটেনের সঙ্গে ওজনের বিক্রিয়া করে যে এই যে দুই অণু ইথানল তৈরি করলাম, এই ইথানল তৈরি করার বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়া। আচ্ছা এই যে মনিরা আক্তার, তোমার এবার বুঝছি, বললাম না ভাইয়া তোমাদের আরেকবার দেখলে বুঝবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আরেকবার ক্লিয়ার, একবারে ক্লিয়ার। সুদীপ্ত সরকার, আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার। এই যে গুড। যারা প্রবলেম হচ্ছে আমি বললাম না, কারণ ওই বিক্রিয়া যদি আবার লিখে বুঝাইতাম ভাই, বুঝছো, ওই একই রকম প্রবলেমই হতো। কারণ এখানে আমার কোন স্টুডেন্ট ওজনের বিক্রিয়া বুঝবা না এটা আমি মেনে নিতে পারি না আসলে। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি জুয়েল ভাইয়ের কাছে আসার পরেও যদি কঠিন মনে হয়, এটা আমার জন্য খুবই হতাশাজনক ভাইয়া, খুবই খারাপ লাগবে এটা আমার জন্য। আচ্ছা এবার বুঝছি, ওকে অল ক্লিয়ার, বুঝেছি ক্লিয়ার সবাই বুঝেছো, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা যারা ক্লাস লেকচারগুলো ছবি তুলে আপলোড করছো আমি তাদেরকে বলি, আচ্ছা আরিফা আক্তার মজার বিক্রিয়া, গুড মজার বিক্রিয়া, হ্যাঁ আরো অনেক মজা আছে। এই বিক্রিয়া তো শেষ হয়নি ভাই, শুরু করেছি কেবল, আজ শেষও হবে না, আরো একটা ক্লাস লাগবে। তো সেটা হচ্ছে খুব সোজা। আলভিনুর থ্যাংক ইউ ভাই, তুমি প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করো, ক্লাসে উপস্থিত থাকো, ক্লাস করো, খুবই ভালো কথা। আচ্ছা শাহরিয়ার ইসলাম, হতাশ হয়ে না ভাই, আমার হতাশ না হওয়া সব তো ভাই তোমাদের উপর নির্ভর করে। তোমরা যত ভালো করবা আমার হতাশা তত কম হবে। ওকে, সেটা হলো সামনে ক্লাস থেকে হয়তো আমি তোমাদের এই যে ছবি তুলে যারা আপলোড করছো এগুলো একটা নাম করে ডাটা শিট তৈরি করব, এবং পরে ক্লাসে তোমাদের নামগুলো আমি ক্লাসে ঘোষণা করবো যে কারা কারা ক্লাস লেকচারগুলোর ছবি তুলে আপলোড করছো। ওকে, এটা খুবই ভালো কথা, আমি খুবই খুশি হয়েছি, প্রতিদিন সংখ্যাটা বাড়ছে। ওকে, তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছো তাই না? তো এইটুকু নিয়ে আগে আমি একটু কথা বলি, তারপর সামনে যাই, কি বলো? আচ্ছা ও আচ্ছা, এখানে প্লাস দিতে বলেছিলা তোমরা না? বুঝতে পেরেছি, এটা প্লাস হয় আসলে, ওই সাইডে জায়গা ছিল না বোধহয়, এই জন্য দেওয়া হয়নি, প্লাসটা হবে অবশ্যই। আচ্ছা একটু খেয়াল করো তো ভাই, প্রথম বিক্রিয়াটা আমরা দেখেছিলাম পেন্টিনের সাথে ওজনের বিক্রিয়ায় প্রথমে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়,
যাকে জিঙ্কের উপস্থিতিতে যদি আমরা আর্দ্র বিশ্লেষিত করি তাহলে এক অণু ইথানল আর এক অণু প্রোপানল তৈরি হয়েছে, তাই না? আচ্ছা, অ্যালকিনে মোট কয় কার্বন ছিল বলো তো তোমরা আমাকে একটু? অ্যালকিনে ছিল মোট 5 কার্বন। এই যে 1 2 3 4 5, তার মানে যে অ্যালকিনের সাথে আমরা ওজনের বিক্রিয়া করেছিলাম সেই অ্যালকিনে আমার 5 কার্বন ছিল। তোমরা একটু দেখো তো ভাইয়া, যে দুইটা উৎপাদ তৈরি হয়েছে সেই দুইটা উৎপাদ মিলে মোট কয় কার্বন? আমার অ্যালকিনে ছিল 5 কার্বন, যে দুটা উৎপাদ তৈরি হয়েছে সেই দুইটা উৎপাদে মোট কয় কার্বন হয়েছে? 5 কার্বন। দেখো এই যে 1 2 আর ওখানে দেখো 3, কারণ একটা ইথানল একটা প্রোপানল। এখান থেকে আমরা একটা ঘোষণা দিতে পারি যে আমার অ্যালকিনে যত কার্বন থাকবে ওজনের সাথে বিক্রিয়া করার পর যে দুটা কার্বনিল যৌগ তৈরি হবে সেই দুইটা কার্বনিল যৌগে মোট কার্বন সংখ্যা সমান থাকবে। ওখানে ছিল 5 কার্বন, এই দুটা মিলেও কিন্তু কয় কার্বন দেখো তো ভাই একটু? 5 কার্বন হয়েছে। এইটুকু ক্লিয়ার ভাই? আচ্ছা, তাহলে এইটুকু যদি ক্লিয়ার হও তোমরা বলো তো ভাই, আমার যে মোট কয় কার্বন ছিল? আমার মোট, ধরো আমি অ্যালকিনটা জানি না, কোন অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া করে এই দুটা যৌগ তৈরি হয়েছে সেটা আমি জানি না। আমাকে শুধু বলা হলো যে কোনো একটা অজানা অ্যালকিনের মধ্যে, কথাটা ভালো করে শোনো, কোনো একটা অজানা অ্যালকিনের মধ্যে তোমরা তোমাদের বইয়ে এই ধরনের প্রচুর প্রশ্ন পাবা, তাই আমি বোর্ডে আর সময় নষ্ট করে প্রশ্ন লিখছি না। তোমরা শুধু শোনো, বইয়ে তোমরা ওজনের বিক্রিয়াটা বের করে দেখো, এই ধরনের প্রচুর প্রশ্ন আছে। সেইটা হলো কোনো অজানা অ্যালকিন, আমি জানি না অ্যালকিনটার নাম কি, অ্যালকিনে কয় কার্বন আছে, আমাকে বলা হলো কোন একটা অজানা অ্যালকিন, ধরে নাও সেই অজানা অ্যালকিনটা হলো ভাই কোন একটা অজানা অ্যালকিন, সেই অজানা অ্যালকিনটা হলো ভাই এ, যেটার সংকেত আমরা জানি না। তো বলা হলো কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হলো। তাহলে অস্থায়ী জুট যৌগটা তো আমি জানি না, কারণ আমি তো জানি না অ্যালকিনে কয় কার্বন আছে। এই অস্থায়ী জুট যৌগটাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করায় এক অণু ইথানল তৈরি হলো, এক অণু প্রোপানল তৈরি হলো। এই অজানা অ্যালকিনটার গাঠনিক সংকেত নির্ণয় করো। আমি প্রশ্নটা আবারও বলছি, কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি করা হলো। আচ্ছা, আমি প্রশ্ন প্রয়োজনে লিখে দিচ্ছি, দাঁড়াও একটু লিখে দিই তোমাদের। কোন অজানা অ্যালকিনে তোমরা একটু আমার হাতের লেখাগুলো দেখবা ভাই। আমার হাতের লেখা কিন্তু তোমাদের উজ্জ্বল ভাইয়ের হাতের লেখার মতো অত সুন্দর না, বুঝছো? লেখাগুলো বোঝা যায় না, আমি মাঝে মধ্যে বুঝতে পারি না, তাই বুঝতে না পারলে বলবা। কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়। জুট যৌগ মানে যুক্ত হলো যেটা, সেই যৌগের কথা বলা হচ্ছে। একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়। কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়। একটু দাঁড়াবে, একটা কথা মনে পড়ে গেছে, পরে আবার ভুলে যাব, আমি কথা খুব ভুলে যাই। সেটা হলো, আমি কিন্তু তোমাদের ওই যে এস্টার এবং অ্যানহাইড্রাইট অ্যাসিডের দুটা জাতকের নামকরণ কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি, ওই যে ইউজে শিক্ষালয়, আমি তোমাদের লিঙ্কও দিয়েছি গ্রুপে, অবশ্যই দেখে নিবা। আর নামকরণের যে 3টা পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতি, ইউপ্যাক পদ্ধতি আর উদ্ভূত পদ্ধতির নামকরণও কিন্তু আমি দিয়ে দিয়েছি ইউটিউবে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবা, কখনোই রেখে দিবা না যে ইউটিউবে দিয়েছে তো ভাইয়া থাক দেখবো। এই দেখবো করতে কিন্তু কাজটা থেকে যাবে। কবে দেখবা করোনা ভাইরাস পরিস্থিতি শেষ হয়ে আবার স্বাভাবিক হয়ে আমরা ক্লাসে চলে এসেছি, সেদিন তোমার মনে পড়বে, ও আচ্ছা ওই উদ্ভূত নামকরণ হতো দেখাই হয় ওঠেনি, হয় না।
কাজ রেখে দিলে সেই কাজটা দেবে কখনো শেষ হয় না, তাই তোমরা দেখে নিবা। ওকে, কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে ও জুট যৌগ, হ্যাঁ জুট হবে, ঠিকই লিখছে, জুট হবে। হ্যাঁ কিন্তু যৌগটার নাম জুট যৌগ, ঠিকই আছে। জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এই জন্য লিখতে চাচ্ছিলাম না, জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এক অণু ইথানল ও এক অণু ইথানল ও এক অণু প্রোপানল, এক অণু ইথানল ও এক অণু প্রোপানল তৈরি হয়। বাবা দেখো তো, দেখা যায় নাকি এই জায়গা? তৈরি হয় প্রোপানল, এইটা হলো প্রোপানল তৈরি হয় অজানা অ্যালকিনটির গাঠনিক সংকেত লিখো। এই জেড-এন এর ব্যবহারের কারণ বলবো, তোমাদের না বলেছি যে অ্যাডভান্স কোশ্চেন করুন, আগে বোঝো জিনিসগুলো, ঠিক আছে? অজানা অ্যালকিনটি আমি তো বলছি সব বলবো, আমি যতটুকু দেখাচ্ছি যেটুকু বলছি সেটুকুই বোঝার চেষ্টা করো। আমার ক্লাস শেষ হওয়ার পরও যদি তুমি দেখো যে তোমার প্রশ্নের অ্যান্সার তুমি পাওনি, তখন জিজ্ঞেস করবা, অ্যাডভান্স প্রশ্ন করতে নিষেধ করলাম, যে তুমি ডিস্টার্ব ফিল করবা। আর যদি পরীক্ষার্থী কেউ হয়ে থাকো, আমি তো বলেছি ভাই পরীক্ষার্থীদের কমেন্ট করা যাবে না, কারণ যারা পরীক্ষার্থী তাদের বেস তো এমনি ভালো, ফলে সেকেন্ডারি স্টুডেন্টদের ডিস্টার্ব হবে। অ্যালকিনটির গাঠনিক সংকেত লিখো, গাঠনিক সংকেত লিখো। তাহলে কি দেখলাম আমরা প্রশ্নে? অ্যালকিনটির গাঠনিক সংকেত লিখো। আসছে না? কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এক অণু ইথানল ও এক অণু প্রোপানল তৈরি হয়। অজানা অ্যালকিনটির গাঠনিক সংকেত লিখো। শোনো, জীবন চলার পথে একটু বুদ্ধিমান না হলে তো চলে না। যেই প্রশ্নই এখান থেকে এভাবে দিক না কেন, সবগুলোর ভাষা তো একই, তাই ভাষার দিকে মনোনিবেশ না করে তুমি দেখবা দুই অণু যৌগ তো হবেই। ভাইয়া তো বলেই দিচ্ছেন যে দুই অণু যৌগ হবে, সেই দুই অণু যৌগের নাম কি সেইটা খালি ভালো করে দেখবো। অর্থাৎ আমার দুই অণু যৌগের নাম হচ্ছে একটা ইথানল আর একটা হচ্ছে ভাই প্রোপানল। তাহলে এই দুটো ভালো করে দেখবা। ওইদিকে ভাষায় সাব ব্যাংক কুচা যাই থাক, ওইটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমরা খালি দেখব যে দুই অণু যৌগ তৈরি হচ্ছে, সেই দুই অণু যৌগের নাম কি আসলে, তাহলেই হয়ে যাবে। আমার দুই অণু যৌগের নাম হচ্ছে একটা ইথানল আর একটা হলো প্রোপানল। বাকি সব ডায়লগ একই রকম। তাহলে ক্লিয়ার ভাইয়া? এবার আমরা চলে আসি এখানে। এই যে আমাদের প্রশ্নে বলেছে যে কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে এই যে এক অণু ইথানল আর এক অণু প্রোপানল তৈরি হয়। বলা হয়েছে অ্যালকিনটার গঠন তাহলে কেমন হবে? খুব সহজ ভাই অ্যালকিনটার গঠন।
আমরা এই দুইটা কার্বনিল যৌগ দেখতে পাচ্ছি। মোট কার্বন কয়টা আছে ভাই বলো তো? 5টা। তাই তোমরা আগে 5টা কার্বন এইভাবে দিয়ে নিবা, এই যে 5টা কার্বন দিয়ে নিলা। ওকে, তাহলে যেহেতু দুটা যৌগ মিলে মোট 5 কার্বন, তুমি এখানে 5টা কার্বন দিয়ে দিবা। দেওয়ার পর এখন বলো তো তোমরা ভাই, একদিকে কয় কার্বন আছে? 2 কার্বন, আরেকদিকে কয় কার্বন আছে? 3 কার্বন। তাহলে দ্বিবন্ধনটা এমন জায়গায় হবে যেন একদিকে থাকে কয় কার্বন? 2 কার্বন, আর একদিকে থাকে কয় কার্বন? 3 কার্বন। তার মানে এরকম জায়গায় যদি আমি ডাবল বন্ড দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। কারণ দেখো, একদিকে 2 কার্বন, একদিকে 3 কার্বন। কারণ অ্যালকিনের সাথে ওজোন যখন আমরা বিক্রিয়া করেছিলাম, ভেঙ্গে যে দুটা উৎপাদ তৈরি হয়েছিল, কোন জায়গায় ভেঙে গেছিল? যেই জায়গায় ডাবল বন্ড ছিল, নিশ্চয়ই সেই জায়গায় ভেঙে গেছিল। এই জন্য একদিকে 2 কার্বন, একদিকে 3 কার্বন। কার্বনের বাকি হাতগুলো তখন হাইড্রোজেন দিয়ে দাও। এর কয়টা হাইড্রোজেন লাগবে? 3টা। এই যে CH3। এর কয়টা লাগবে? 1 2 3টা আছে, আর একটা। এর কয়টা লাগবে? একটা। এর কয়টা লাগবে? 2টা। এর কয়টা লাগবে? 3টা। এই যে দেখো ভাই, যে অ্যালকিন থেকে আমার এই যৌগটা তৈরি হয়েছিল পেন্টিন, সেই যৌগটা কিন্তু পেয়ে গেছে। এই দেখো পেন্টিন 2। সবসময় মাথায় রাখবা, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। আমি এখানে আবারও ফিরে আসতেছি, তার আগে কথাটা তোমরা ভালো করে লিখে রাখো। অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। কত জায়গায় যে পরীক্ষায় দিয়েছে এটা এমসিকিউ এ, যে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় কোন বিক্রিয়া দ্বারা? অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয়, অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে এটা, যে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় কোন বিক্রিয়া দ্বারা? অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। কি ক্লিয়ার ভাই? যে অ্যালকিনের দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা হয় ওজোনালাইসিস বিক্রিয়া দ্বারা। একটু দেখে নিই। বুঝেছি ভাইয়া, নাসিম লিখছো, থ্যাংক ইউ। হাদিবা ইবনা পেন্টিন 2 গুড, সবাই ঠিক লিখেছো। এইবার তাহলে তোমরা আমাকে একটা উত্তর দিবা। ওকে, তোমরা আমাকে বলবা কোন অজানা অ্যালকিনে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করলে আমার তৈরি হয় 1 অণু মিথানল। আমার তৈরি হয় 1 অণু মিথানল প্লাস আরেক অণু ইথানল তৈরি হয়। আরেক অণু তৈরি হয় আমার ইথানল। কোন অজানা অ্যালকিনে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে আমার তৈরি হয় ভাই 1 অণু মিথানল আর 1 অণু ইথানল। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও অ্যালকিনটির নাম কি। যারা বলতে পারবা উত্তর দিবা, যারা ভুল দিবা তারাও উত্তর দিবা, আর যারা বুঝতে পারোনি তারা লিখবা বুঝিনি ভাইয়া। আমি বারবার বুঝাবো বলেছি তো, তোমরা আমাকে একটু জানিয়ে দাও ভাই যে কোন অজানা অ্যালকিনে ওজোন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে 1 অণু মিথানল তৈরি হয় আর 1 অণু ইথানল তৈরি হয়। অ্যালকিনটার নাম কি হবে? আলবিনুর 3rd ইয়ার। হ্যাঁ আল ভাইয়া, আলবিনুর তাহলে কমেন্ট করা যাবে না ভাইয়া। প্রোপিন 1 প্রোপিন 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 1 গুড। খুব ভালো বুঝতে পেরেছো তোমরা, খুব বেশি ভালো বুঝতে পেরেছো। আমি খুবই খুশি। এইভাবে ক্লাস করতে থাকো, আমি
বিশ্বাস তোমার ভালো লাগতে শুরু। প্রোপেন, প্রোপেন, আতিক মাহমুদ, প্রোপ 1 ইন, ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পেন্টিন, মোসাদ্দেক আহমেদ তুমি লিখেছো ভাই পেন্টিন। পেন্টিন কেমনি হলো দেখো তো ভাই, মোট কার্বনই তো আছে এখানে 3টা, 1 2 3, 3 কার্বন, তো পেন্টিনে তো লাগে 5 কার্বন, পেন্টিন কোত্থেকে আসে? ওকে, মোট গুড, তোমরা খুব সুন্দর লিখেছো। তাহলে আমাদের অ্যালকিনটা কি হবে ভাই বলো তো? আমার অ্যালকিনটা হবে একদিকে 1 কার্বন থাকবে, একদিকে 2 কার্বন, অর্থাৎ স্বাভাবিক। এই যে ভাই, এই তো মোট 3 কার্বন, তাই না? একদিকে 2 কার্বন, একদিকে 1 কার্বন। বাকি হাতগুলোতে এখন আমরা হাইড্রোজেন দিয়ে দিব। এর 2টা হাইড্রোজেন দরকার, এর 1টা বাকি আছে, আর এর হলো 3টা, অর্থাৎ আমার যৌগটা হবে প্রোপিন। এইভাবেই কার্বনিল যৌগগুলো দেখে আমরা বলে দিতে পারি অ্যালকিনটা আসলে কেমন হবে। ওকে, তো আমরা এতক্ষণ ধরে যত উৎপাদগুলো ভাই দেখলাম সবই কিন্তু অ্যালডিহাইড। কিটোন থাকলে কি হবে সেইটা একটু পরে আসতেছি। তার আগে একটু বলে দিই জিঙ্কটা আসলে কেন ব্যবহার করেছিলাম। তোমরা অনেক বই হয়তো দেখবা সরাসরি জিঙ্ক দেওয়া নাই। শোনো ভাই, আমি যদি এই যে ওজোনাইড তৈরি হওয়ার পর আমি যদি এখানে জিঙ্কটা না দিতাম, আমি যদি এখানে জিঙ্কটা ভাই না দিতাম, তাহলে হতো কি এই অক্সিজেনটা এই পানির সাথে যুক্ত হয়ে, এই অক্সিজেন জিঙ্কের সাথে যুক্ত হয়ে তো জিঙ্ক অক্সাইড তৈরি করেছে। তখন এই অক্সিজেনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি না করলে, ধরো আমার এখানে জিঙ্কটা নাই, জিঙ্কটা ধরো ভাই নাই, তাহলে জিঙ্ক যদি না থাকে তাহলে কি ঘটবে তোমরাই বলো? এই অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে তখন আর জিঙ্ক অক্সাইড তৈরি হবে না। এই অক্সিজেনটা পানির সাথে যুক্ত হয়ে এখানে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে ফেলবে। সমস্যা কি? এই হাইড্রোজেন পার অক্সাইড তখন এই অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড তৈরি করে ফেলে। মানে আমরা তখন আর কার্বনিল যৌগ পেতাম না, তখন অ্যাসিড পেতাম। এই প্রবলেমটা হতো জন্যই আমরা জিঙ্ক ব্যবহার করেছি। তোমাদের অনেক বইয়ে কি করবে ভাই জানো? এখানে জিঙ্ক দিবে না, না দিয়ে এখানে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করবে, করে পরে আবার বলবে যে মিশ্রণের মধ্যে জিঙ্ক ব্যবহার করলে, এই যেটা আবার পরে বলবে, তাহলে হাইড্রোজেন পার অক্সাইড এই জিঙ্কের সাথে বিক্রিয়া করে আবার এই যে অক্সিজেন একটা টেনে নেবে জিঙ্ক, নিয়ে জিঙ্ক অক্সাইড প্লাস পানি তৈরি করবে। অনেক বইয়েই এই বিক্রিয়াটা আবার আলাদা করে দেখানো আছে। আমি সব সময় চেষ্টা করি স্টুডেন্টরা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারে, তাই এত ভেজাল ভাই আমি করি নাই। এখানে সরাসরি জিঙ্ক দিয়ে দিয়েছি, কারণ জিঙ্ক না দিলে কিন্তু আবার বলছি, জিঙ্ক না দিলে এই অক্সিজেন পানির সাথে যুক্ত হয়ে H2O2 তৈরি করে ফেলতো। এইটা তখন এই যৌগগুলোকে জারিত করে অ্যাসিড তৈরি করে ফেলতো, তখন আমরা আর কার্বনিল যৌগ পেতাম না। তাই তোমাদের বইগুলোতে এই H2O2 মানে পার অক্সাইডটাকে প্রশমিত করার জন্য জিঙ্ক ব্যবহার করেছে, এবং অনেক বইয়ে এই বিক্রিয়া আলাদা করে দেখানো আছে যে জিঙ্ক এটাকে কিভাবে প্রশমিত করে দেয়, যে এর কাছ থেকে অক্সিজেনটাকে টেনে জিঙ্ক অক্সাইড বের করে আবার পানি হয়ে যায় এটা। তো আমি এত ভেজাল না করে ভাই এখানেই জিঙ্ক দিয়েছি। দিলে কি হবে? জিঙ্ক আর অক্সিজেন মিলে এখানে তোমার তৈরি করবে জিঙ্ক অক্সাইড, এখানে তৈরি করবে জিঙ্ক অক্সাইড। তাহলে বিক্রিয়া তোমার বুঝতে সুবিধা হবে। সবাই কি বুঝতে পারলা জিঙ্কটা কেন ব্যবহার করেছি? যদি এক বাক্যে বলতে চাই, এই অক্সিজেনটা এর সাথে যুক্ত হয়ে যেন পার অক্সাইড তৈরি হতে না পারে। পার অক্সাইড তৈরি হলে সে আবার এটাকে জারিত করে ফেলতো। তাই এই অক্সিজেনটাকে সরানোর জন্যই আমরা জিঙ্ক অক্সাইড ব্যবহার করেছি। এইটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু ভাইয়া কমেন্টে জানিয়ে দাও। ভাই জিঙ্ক বাদে অন্য কিছু ব্যবহার করা যাইতো না? না ভাইয়া, কারণ হচ্ছে এখানে ব্যাপার হয় কি, যেমন সোডিয়াম তো সক্রিয় ধাতু, এই বিক্রিয়াগুলো তো কিন্তু এগুলো নির্দিষ্ট, যে যেটা ব্যবহার করলে আমাদের ওইটার কোনো সাইড ইফেক্ট হবে না, অন্য কোনো প্রোডাক্ট তৈরির সম্ভাবনা থাকে না, সেইভাবেই কিন্তু ব্যবহার করা হয়। তাই অবশ্যই এখানে জিঙ্কই ব্যবহার করতে হবে। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, সবাই লিখেছো ক্লিয়ার। আসলে কি আমি তোমাদের নামগুলো একটু কম বলার চেষ্টা করি, কারণ অনেকে তো ভাই তোমরা বাবা মা এদের আইডি থেকে ঢুকে আসো, তো তাদের নামগুলো বলাটা অসম্মান হয়ে যায়, আমি এই জন্য না বলার চেষ্টা করি আর কি নামগুলো। ওকে, আচ্ছা মাহিন ইসলাম লিখেছো আরেকবার ভাইয়া। আচ্ছা আরেকবার কোনটা বল? আচ্ছা ঠিক আছে, পরের বিক্রিয়া যাই আমরা ভাই আরেকবার বলবো। এখানে আরেকবারে ঝামেলার কিছু নাই ভাইয়া, বুঝছো? খুব সহজে যদি চিন্তা করো, অক্সিজেনটা আমার পানির সাথে যুক্ত H2O2 তৈরি করে ফেলতো।
এইটা আবার এটাকে জারিত করতো, করে অ্যাসিড তৈরি করতো। এই ঘটনা যেন ঘটাতে না পারে তাই জিঙ্ক ব্যবহার করি। জিঙ্কটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলে, জাস্ট অক্সিজেনটাকে সরিয়ে নেওয়ার জন্য, আর কিছু না, শুধু অক্সিজেনটাকে সরিয়ে নেওয়ার জন্য এটা আমরা ব্যবহার করি। ওকে, আমি এখন যে প্রশ্নটা করব, যদি তোমরা পরীক্ষার্থী এবার যারা ইন্টারমিডিয়েট আসো তারা যদি কেউ আমি এই জন্য কিন্তু ভাই আর নতুন কাউকে কোনো পরীক্ষার্থী স্টুডেন্টকে সেকেন্ড ইয়ারে অ্যাড করছি না। আমাকে সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা কিন্তু কমপ্লেন করেছে তোমাদের এই অ্যাডভান্স অ্যান্সার ট্যান্সারগুলো দেওয়ার জন্য। যদি আমি দেখি যে পরীক্ষার্থী কেউ অ্যান্সার দিয়েছো তাকে কিন্তু আমি ভাই গ্রুপ থেকে বের করে দেবো। এখন যে প্রশ্নটা করবে এটা উত্তর তোমরা পরীক্ষার্থী কেউ দিয়ে থাকো, তোমরা দেখতে থাকো, আমাকে সেকেন্ড ইয়ার স্টুডেন্টের কাছে উত্তর নিতে দাও যে তারা বুঝতে পারতেছে কিনা, কারণ তোমরা পরীক্ষার্থী, তোমরা তো বুঝবাই, তোমরা তো এগুলো করে এসেছো। ওকে, তাহলে তোমার পরীক্ষার্থীরা আমাকে একজন বলবা উত্তরে, কোনো অজানা অ্যালকিনে আমাকে কিন্তু উল্টা কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্নের পাল্টা কোনো প্রশ্ন হয় না। আমি প্রশ্ন করব, যারা বুঝতে পারবা তারা উত্তর দিবা, যারা বুঝতে পারবা না দেখতে থাকো, আমি উত্তর দিব। কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে, কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয় যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে ইথানল তৈরি হয়। ইথানল তৈরি হয়। অ্যালকিনটির নাম বলো তোমরা। কোনো অজানা অ্যালকিনে ওজন চালনা করলে একটা অস্থায়ী জুট যৌগ তৈরি হয় যাকে এসব ডায়লগ তো তোমাকে শুনতে আমি নিষেধ করেছি, তোমরা ফাইনালি শুধু শুনবা আমি উৎপাদটার নাম কি বলছি, তাহলেই হয়ে গেল, কারণ ওগুলো কথাবার্তা সব যৌগের ক্ষেত্রে একই হবে। আর্দ্র বিশ্লেষণ করলে ইথানল তৈরি হয়। অ্যালকিনটার নাম তোমরা একটু আমাকে পটাপট কমেন্টে জানিয়ে দাও, শুধু ইথানল তৈরি হয়, তাহলে অ্যালকিনটার নাম কি? আচ্ছা, একজন লিখেছো ইথানোয়িক অ্যাসিড তৈরি হলে কি সমস্যা হবে? আসলে আমরা কার্বনিক যৌগ তৈরির মাধ্যমে অ্যালকিনের গঠনটা দেখি, সমস্যা হবে না, তখন আর কার্বনিক যৌগ তৈরি হবে না, তখন অ্যাসিড তৈরি হয়ে যাবে, সমস্যা কি? আমি চাচ্ছিলাম কার্বনিক যৌগ, সেটা হলো না, অ্যাসিড তৈরি হয়ে যাবে, এটাই সমস্যা। আচ্ছা, এখানে কি লিখছো? অমানিশা খান ইথিন লিখেছো, আসাদুল ইসলাম ইথিন, ফাতিন মোস্তফা নাবিল বিউটিন 2, রাত সারার বিউটিন 2, রিদা ইথিন, মুরাদ মেহফুজ বিউটিন 2, সাবিয়া রায়হানা বিউটিন 2, ফিরদুসারা বিউটিন 2, সাবিনা ইয়াসমিন ইথিন, মুক্তা খাতুন মুক্তা ইথিন, পূর্ণিমা হক বিউটিন, আচ্ছা ইথিন, মিয়াজউদ্দিন হবে না, 2 অণু কার্বনিল উৎপন্ন হবে। আচ্ছা, এখানে মিয়াজউদ্দিন লিখছে এটা হবে না, 2 অণুর কার্বনিল যৌগ উৎপন্ন হবে। ওকে, আমি দেখে নিই তোমরা কে কি ভাবছো। মোসাদ্দেক আহমেদ ইথিন, মিথিলা ফারজানা ইথিন, আফিফা আকবর ইথিন, ভাইয়া বিউটিন 2, মাহিন ইসলাম বিউটিন 2। মাহিন তো খুব ভালো বুঝতে পেরেছো ভাই, আগেরটাতে জিঙ্কটা তোমার প্রবলেম হলো। ফারানা পারভিন ইথিন, মিজানুর রহমান ইথিন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ইথিনের সাপোর্টার সবচেয়ে বেশি, ইথিনের সাপোর্টার সবচেয়ে বেশি। আর একজন লিখেছো বিউটিন, আর অনেকজনই লিখেছো বিউটিন 2। যে বিউটিন লিখেছো সে যদি বিউটিন 2 কে বুঝে থাকো তাহলে বিউটিন 2ই বলতে হবে। তুমি বিউটিন বলার পর যদি কোনো অবস্থান উল্লেখ না করো ডাবল বন্ড, তাহলে আমি 1 ধরে নিব, কিন্তু অর্থাৎ বিউটিন 1 ধরে নিব। তোমরা যারা ইথিন ভেবেছো তারা মনে করছে এখানে 2 কার্বন আছে মোট, তাহলে অ্যালকিনও 2 কার্বন থাকবে। ভাই, যৌগ তো এখানে একটা। আমি তো তোমাদের বলেছিলাম যে অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ হবে, কিন্তু আমি নাম বলেছি একটা। যখনই একটা নাম বলা থাকবে তুমি নিশ্চিত থাকবা 2টা একই অণু উৎপন্ন হয়েছে, তাই একটাই নাম লেখা আছে, অর্থাৎ তার মানে আরেকটা যেটা হবে সেটাও হবে কিন্তু আসলে ইথানল। আমার কথা কি বুঝতে পেরেছো ভাই? আমি আবারও বলছি, তোমরা সব সময় মাথায় রাখবা অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হবে। আমি নাম বলেছি একটার, তার মানে বুঝবা 2 অণু একই উৎপাদ, এই জন্য একটার নাম বলা হয়েছে। আমি একটা উদাহরণ প্রায় বলি যে আমি দূর থেকে দেখলাম তুমি 1 গ্লাস কি জন্য খেলা, একটু পরে দেখলাম আরেক গ্লাস কি জন্য খেলা, একটু পরে দেখলাম আরেক গ্লাস কি জন্য খেলা। তোমাকে আমি এসে বললাম আচ্ছা তুমি কি খেলা,
তুমি বললা পানি খেয়েছি, তার মানে বুঝে নিতে হবে ও 3 বারই আসলে পানি খেয়েছে। যদি 3 বার ভিন্ন ভিন্ন জিনিস খেত ভিন্ন ভিন্ন উল্লেখ করতে হতো, কিন্তু যেহেতু একই জিনিস খেয়েছে 3 বার বলা লাগে না, একবার বললেই সবাই বুঝে নেয় যে 3 বার সে একই জিনিস খেয়েছে। সে নিশ্চয়ই বলবে না আমি পানি খেয়েছি এবং পানি খেয়েছি। তো যাক, যেটা বলতে চাচ্ছিলাম, অবশ্যই অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় 2 অণু কার্বনিল যৌগ উৎপন্ন হবে। যেহেতু একটা উৎপাদের নাম বলেছি আমি, তাহলে তোমরা বুঝে নিবা দুইটা একই উৎপাদ, আসলে দুটাই বিউটিন, তাহলে দুটাই ইথিন। তো দুটাই যদি ইথিন হয় তাহলে মোট কয় কার্বন? 4 কার্বন, স্বাভাবিক, মোট 4 কার্বন। তাহলে এমন জায়গায় ডাবল বন্ড হবে উভয় দিকে যেন একই থাকে, অর্থাৎ এরকম জায়গায় দিলে আমরা 2 দিকে 2 কার্বন করে পেয়ে যাব। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। কি মনে থাকবে তোমাদের যে যদি আমরা অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হবে, যদি একটা উৎপাদ দেওয়া থাকে তাহলে বুঝবা দুইটা একই উৎপাদ হবে, এবং সেখান থেকে তোমরা অ্যালকিনের গঠনটা বের করবা। তোমরা যারা ইথিন উত্তর দিয়েছিলা তারা বুঝতে পারলা কিনা বলো ভাইয়া? ইথিন কখন হতো জানো? যদি এই যে মিথানল হতো, মিথানল, এই যে 2 অণু যদি মিথানল হতো, এই যে মিথানল আর আরেক অণু মিথানল, তখন ইথিন হতো। এই যে মোট 2 কার্বন, মিথানল হলে ইথিন হতো। কি ক্লিয়ার ভাই? তোমরা যারা ইথিন বলেছিলা তারা বুঝতে পেরেছো কিনা এখন বলো একটু আমাকে। আচ্ছা, গুড, তোমরা এখন ঠিক করে দিয়েছো। বিউটিন 2, আচ্ছা, আশিক লিখেছে 2 অণু ছাড়া কেমনে বলবো? ওই যে বলবে কোন অজানা অ্যালকিনে ওজন চালনা করলে অস্থায়ী জুট যৌগ তৈরি হয়, যাকে জিঙ্কের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করে মনে করো বললো মিথানল তৈরি হয় বা বললো ইথানল তৈরি হয়, নাম একটা যৌগের বলেছে, তখন বুঝে নিবা যে 2 অণু তো হবে, এটা আমরা জানি, নিয়মে প্রথমে শিখেছি। তার মানে দুইটা একই উৎপাদ, মানে শুধু মিথানল বললে দুটাই মিথানল, শুধু ইথানল বললে দুটাই ইথানল, শুধু প্রোপানল বললে দুইটাই প্রোপানল। বিউটিন 2, বিউটিন 2, আচ্ছা, এগেন ইটস বিউটিন, নট বিউটিন, বিউটিন 2, ওকে, বিউটিন 2। এই যে সংকেত আব্দুল্লাহ জয় সংকেত ভুল লিখেছো ভাইয়া, সিএইচ থেকে 2 হবে না তো, তাহলে কার্বনের হাত বেশি হয়ে যায়, শুধু সিএইচ হবে। বিউটিন, গুড। বুঝতে পারো নি এমন কেউ আসো ভাইয়া তোমরা? আচ্ছা, জাহিদ হাসান ভাইয়া, আমার কমেন্ট আপনি কখন পড়েন? এই যে পড়লাম তোমার কমেন্ট, ঠিক আছে, আচ্ছা বুঝেছি। আসলে ভাইয়া সবারটা তো দেখা সম্ভব হয় না ভাইয়া, বুঝছো, তাহলে তো আমরা ক্লাস নিতে পারবো না, তাই না? মোটামুটি একই রকম কমেন্ট যদি সবগুলা হয়ে যায়, তার মধ্যে 2-1টা পড়া হয়ে যায়, সৌভাগ্যক্রমে যাদেরটা চোখে পড়ে তাদেরটা হয়তো নাম বলা হয়। তোমাদের সবার নাম আমার মনে আছে, সমস্যা নাই। এই প্লিজ তোমরা কটাক্ষমূলক কথা কাউকে বলো না ভাইয়া, বুঝেছি, থ্যাংক ইউ। তাহলে না, তার মানে আমরা এতক্ষণ ধরে কিন্তু অ্যালডিহাইডই দেখে যাচ্ছি ভাইয়া, আমাদের যতগুলা উৎপাদ তৈরি হচ্ছে সবই অ্যালডিহাইড দেখছি। দেখি এখন কয়টা বাজে, আসলে আমরা কিটোনটা আবার দেখতে পারবো কিনা। 1:36 বাজে, তাই না? একদম সময় শেষের দিকে অবশ্য আমাদের। ওকে, আমরা আপাতত কিটোনে ঢুকবো না, শুধু একটু বলে নিই আমরা। তাহলে এইটুকু নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে কার্বনিল যৌগ তৈরি হচ্ছে। একটা টেকনিক বলি তোমাদের, সেইটা হলো, ধরো তোমাদের এই অ্যালকিনটা দেওয়া হলো ভাই CH3 CH, ধরো CH3 CH3, এই অ্যালকিনটা দেওয়া হলো। অ্যালকিনটার নাম কি হবে? এই যে দ্বিবন্ধন যে দিক থেকে কাছে আসবে সেই দিকে নাম্বারিং করবো, 2 দিকে একই সমান, কিন্তু মিথাইল মূলকটা ডান দিক থেকে কাছে, তাই আমরা ডান দিক থেকে নাম্বারিং করব। তার মানে 1 2 3 4, তাই না? এটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটিন। ধরো বলা হলো এই যৌগের সাথে ওজনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? এই CCl4 বলা হলো এই যৌগের সাথে ওজনের বিক্রিয়ায় নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? তোমরা কি করবা জানো? এমসিকিউ হলে কোনো বিক্রিয়া করা দরকার নাই, খালি দ্বিবন্ধনটা তুলে দিবা, দিয়ে এই কার্বনের সাথে ও লাগাই দিবা, এই কার্বনের সাথে ও লাগাই দিবা, তাহলে উৎপাদটা হয়ে যাবে। মানে এমসিকিউ এ কোন একটা অ্যালকিন দিয়ে তার সাথে ওজনের বিক্রিয়া দিয়ে যদি বলে কোন যৌগটা তৈরি হয়, তাহলে তোমরা কি করবা? এত বড় বিক্রিয়া না করে এমসিকিউ দেখবা, কি দেখবা? ডাবল বন্ড তুলে দিবা,
দিয়ে এর সাথে ও লাগাই দেবা, কি হয় দেখো তো, CH3 এই যে CHO দেখো, CH3 এই যে CHO। এবার এর সাথে ও লাগাই দাও, তাহলে কি হবে প্লাস এই যে CH3, তাহলে সি এর সাথে একটা ও, CO, এই দেখো CH3। এইভাবে হয়ে যায়। কোন অ্যালকিনের সাথে যদি ওজন বিক্রিয়া করতে দেয়, আমরা যদি MCQ দেয়, কারণ সিকিউ দিলে তো পুরো বিক্রিয়াই করতে হবে, সেটা আলাদা জিনিস। যদি MCQ দেয় তাহলে তোমরা খালি দ্বিবন্ধন তুলে দিবা, দিয়ে 2 কার্বনের ও লাগাই দিবা, তাহলে উৎপাদটা পেয়ে যাবা। এই যে উৎপাদটা পেয়ে গেছো, দেখছো একটা কিটোন হয়ে গেছে। কিন্তু এতক্ষণ কিটোন হয়েছিল না, এখন কিটোন উৎপন্ন হলো। আসলে এদের সাথে পার্থক্য কি ছিল? কিটোন হওয়ার কি পার্থক্য ছিল আসলে? আচ্ছা, অত দূর তো দেখা দরকার না, এখানে দেখতে পাচ্ছি পার্থক্য কি। পার্থক্যটা হলো দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন থাকবে, যে কার্বনে হাইড্রোজেন থাকবে সেখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে, যে কার্বনে হাইড্রোজেন থাকবে না সেখানে কিটোন উৎপন্ন হবে। অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে। আমি কিন্তু ওজনের পুরা বিক্রিয়া করার পর আবার হাইলাইট করব একবার, তখন যত ধরনের শর্টকাট মেথড আসে সব আমি তোমাদের বলে দিব। যেহেতু প্রথম তোমরা কেবল ওজনের বিক্রিয়া শিখছো, তাই আমি তোমাদের বেসটা আগে ভালো করার চেষ্টা করছি, তারপর আমি তোমাদের শর্টকাট যত ধরনের বিষয় আছে সব বলবো। এই বিষয়টা বুঝতে পেরেছো ভাইয়া তোমরা, যে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন থাকবে সেখানে অ্যালডিহাইড হবে, দেখো অ্যালডিহাইড হয়েছে। যে কার্বনে হাইড্রোজেন থাকবে না সেখানে কিটোন উৎপন্ন হবে। আজ এই পর্যন্তই। আমরা আগামী দিন এই কিটোন দিয়ে আবার শুরু করব। কখন কিটোন হয়, কখন অ্যালডিহাইড হয়, বিগত সালে প্রচুর প্রশ্ন এখান থেকে তোমাদের এসছে, সেগুলো প্রশ্ন আমরা আলোচনা করব। অর্থাৎ সামনে ক্লাস পুরোটাই হবে আমাদের ওজনের বিক্রিয়ার উপর। আপাতত বলতে পারে এইটুকু মেমোরিতে নিতে পারলা কিনা অন্তত, যে অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত যে দুটো কার্বন থাকবে, যদি দুটাতেই হাইড্রোজেন থাকে তাহলে দুটাই অ্যালডিহাইড, দুটাতেই যদি হাইড্রোজেন না থাকে তাহলে দুটাই কিটোন, যদি একটাতে হাইড্রোজেন থাকে একটাতে না থাকে তাহলে একটা অ্যালডিহাইড একটা কিটোন। খুব সহজ কথা হচ্ছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, হাইড্রোজেন না থাকলে কিটোন উৎপন্ন হবে। আজকে এতটুকু, আমরা আবার এখান থেকে শুরু করব সামনের দিন। ততক্ষণ তো ভালো থেকো। একটু দেখে নিই কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা। আচ্ছা, সবাই লিখেছে আল্লাহ হাফেজ। ভাবছো দ্রুত ক্লাস থেকে যেতে পারলেই বোধহয় বাঁচো। আগামী পরশুদিন ঠিক বেলা 12:30টায় ওজনের বাকি অংশ নিয়ে শুরু করবো। পুরা ক্লাসটাই ওজনের বিক্রিয়া। ওজনের বিক্রিয়া টোটালি বোঝার পর একটা বিজয়ের হাসি তোমরা হাসবা। এই কারণে অর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া তোমরা শিখে ফেলেছো। ততদিন সবাই ভালো থেকো। খোদা হাফেজ।